কলেজের ভেতরে ঢুকতেই মেহেরিন আর মেহেরাব দুজনেই দৌড়ে এলো। মেহেরিন প্রথমে ঝাঁপিয়ে পড়ে নাফিসাকে জড়িয়ে ধরলো। এই যে মেয়ে, এত লেট করলি কেন? জানিস আমরা কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি? পাশে দাঁড়িয়েই মেহেরাব কথাটায় যোগ দিল। হ্যাঁ রে, এত দেরি করলি কেন? আমরা তো বিরক্তই হয়ে যাচ্ছিলাম। নাফিসা মেহেরিনকে আলতো করে নিজের থেকে সরিয়ে নিয়ে বিরক্তর চোখে তাকালো ওদের দিকে। তোরা দুজন আমার সাথে কথা বলবি না। তোদের এত করে বললো রিশা আপি যাইতে, আর তোরা কি করলি? আসলি না। রিশা আপু কত মন খারাপ করেছিল জানিস তোরা? একসাথে দুজনেই মাথা নিচু করে সরি বলে উঠল। নাফিসা দীর্ঘশ্বাস ফেলে ওদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভালো করেছিস আসিসনি। তোদের একটা বড় খবর দেওয়ার আছে। জানিস রুহি আপুর বিয়ে হয়ে গেছে গতকাল রাইহান ভাইয়ের সাথে। মুহূর্তের মধ্যে মেহেরিন আর মেহেরাব দুজনে একসাথে চিৎকার দিয়ে উঠল। কি? নাফিসা দুই হাতে নিজের কানটা চেপে ধরলো ওদের চিৎকার শুনে। তারপর শান্ত গলায় উত্তর দিল, হ্যাঁ সত্যি, বিয়েটা হয়ে গেছে। মেহেরিন তো অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। কিভাবে হলো বলতো? সবটা খুলে বল। রাইহান ভাইয়ের সাথে বিয়ে হলো কেমন করে? মানে কিভাবে কি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মেহরাব অধীর হয়ে বলল, আর ওই রিয়াদ, ওর ভাইয়ের সাথেই তো বাগদান ঠিক হয়েছিল, ভাঙলো কিভাবে? কিভাবে কি হলো বল। কিছুই তো মাথায় ঢুকছে না আমারও। রিয়াদের নাম উচ্চারণ হতেই নাফিসার মুখ ফ্যাকাশে হয়ে গেল। চোখে মুখে ভীষণ অস্বস্তির ছাপ। মেহেরিন ওর পরিবর্তনটা বুঝে নরম গলায় বলল, কি হলো রে? তোর মুখটা এমন হলো কেন? ওই রিয়াদ বেয়াদবটা নিশ্চয়ই আবার কিছু করেছে, তাই না? মেহেরাব দাঁত চেপে রাগে গলায় বলল, হ্যাঁ, সব খুলে বল। ওই বেয়াদবটা কি করেছে? নাফিসা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ালো। বাদ দে, এসব নিয়ে আর কথা বাড়াতে চায় না। মেহরাব এবার ধমক দিয়েই বলল, না, তুই চুপ করতে পারবি না, সবটা শুনবো আমরা। যা হয়েছে খোলাখুলি বল। অবশেষে নাফিসা হাল ছেড়ে দিয়ে বলল, আচ্ছা বলবো, কিন্তু এখন না, আগে ক্লাসে চল, অনেক দেরি হয়ে গেছে, পরে সব খুলে বলবো। ক্লাস শেষে তিনজন আবারও একসাথে বটগাছের নিচে শান বাঁধানো জায়গায় বসলো। এখানে সাধারণত তাদের আড্ডা জমে। নাফিসা ধীরে ধীরে সব ঘটনা খুলে বলল। রুহি আপুর বিয়ের কথা, রিয়াদের বাজে আচরণ, আর তার জন্য কত কিছুর মুখোমুখি হতে হয়েছে। সবটা শোনার পর মেহেরিন আর মেহেরাব যেন রাগে ফেটে পড়ল। চোখ লাল হয়ে গেছে দুজনেরই। মনে হচ্ছে যদি রিয়াদ এখন সামনে থাকতো, তবে কাঁচা চিবিয়ে খেত দুজনে মিলে। ওদের এভাবে উত্তেজিত হতে দেখে নাফিসা হঠাৎই হাসতে শুরু করলো। নিজের মন খারাপের মধ্যেও ওদের রাগী চেহারা দেখে না হেসে থাকতে পারলো না। ক্লাস শেষে কলেজ ফাঁকা হতে শুরু করলো। মেহরাব আর মেহেরিনের গাড়ি এসে দাঁড়ালো গেটে। নাফিসাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে মেহরাব অবাক হয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ড্রাইভার কাকা আসেনি নাকি তোকে নিতে? মেহরিন দ্রুত যোগ করলো, চল না, আমরাই ড্রপ করে দিচ্ছি। নাফিসা একটু অস্বস্তি নিয়ে হেসে বলল, না না, দরকার নেই, মতিন কাকা আসবে কিছুক্ষণ পরেই, আমাকে আগে থেকেই বলে গেছে আজ একটু লেট হবে। ওদের কাছ থেকে গোপন করে গেল যে আসলে সাইমান ওকে নিতে আসবে। কারণ মেহেরাব আর মেহেরিন যদিও ওর বেস্ট ফ্রেন্ড, তবুও সাইমানের ব্যাপারে ও এখনো কাউকে কিছুই বলেনি। বলবেই বা কিভাবে? যে মানুষটা এখনো তাকে নিজের বউ হিসাবে স্বীকার করেনি, ভালোবাসে কিনা সেটাও বোঝা যায় না। শুধু দায়বদ্ধতা থেকে তাকে বাড়িতে জায়গা দিয়েছে, পড়াশোনার সুযোগ করে দিয়েছে। তার সম্পর্কে কি বলবে ওদের? সব ভাবনা গোপন রেখেই নাফিসা হাসি মুখে ওদের বিদায় জানালো। মেহেরিন আর মেহেরাব একে একে গাড়িতে উঠে চলে গেল। নাফিসা অপেক্ষা করতে থাকলো সাইমানের জন্য। অনেকক্ষণ ধরে কলেজ গেটে দাঁড়িয়ে আছে। চারপাশ ফাঁকা হয়ে গেছে। মেহেরাব আর মেহেরিনও অনেকক্ষণ আগেই চলে গেছে। সকল ছাত্রছাত্রীরাও যার যার পথে চলে গেছে। একমাত্র সেই এখনো দাঁড়িয়ে আছে আর ভেতরে ভেতরে বেজায় বিরক্ত হচ্ছে সাইমানের ওপরে। এতক্ষণ দাঁড়িয়ে আছি, লোকটার আসার নামগন্ধই নেই। নিতে আসবে বলে গেল, অথচ আসছে না। আল্লাহ জানে মাথায় কি রহস্য লুকিয়ে রাখে। মন খারাপ করে আকাশের দিকে তাকালো নাফিসা।
সাইফান নাফিসার কলেজের সামনে এসে ব্রেক কষল। কানে তখনও ফোন। ওপাশে সাইমানের গম্ভীর কণ্ঠ ভেসে আসছে, ওকে নিয়ে আমার অফিসের সামনে চলে আসিস। আমার একটু কাজ পড়ে গেছে, তাই নিজে নিতে আসতে পারলাম না। তুই ওকে নিয়েই এখানে আসবি। সাইফান অবাক হয়ে বলল, ভাইয়া, হঠাৎ ছোটুকে তোমার অফিসে কেন নিয়ে যাব? রোজ তো মতিন কাকাই ওকে পৌঁছে দেয়, তুমি আবার হঠাৎ কোথায় নিয়ে যাবে ওকে? তোকে এত প্রশ্ন করতে বলিনি। আমি আম্মুকে বলে দিয়েছি আজ পিচ্চি পুতুল বাসায় ফিরবে না, ওকে নিয়ে গ্রামে যাব ওদের। ও আচ্ছা, বলার পরই সাইফান আবারও বলে উঠল, আচ্ছা ভাইয়া, তুমি ছোটুকে পিচ্চি পুতুল বলো কেন? কথাটা শেষ করার আগেই সাইফান হঠাৎই কেমন যেন ঝড়ে আক্রান্ত হলো। চোখ বড় বড় করে চিৎকার করে উঠল, এই দাঁড়া, বলছি কোথায় নিয়ে যাচ্ছিস ছোটুকে? কোথায় নিয়ে যাচ্ছিস? ওপাশে সাইমন প্রথমে থমকে গেল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর রাগে কণ্ঠ ফেটে বেরোলো, সাইফান, কি হয়েছে? চিৎকার দিচ্ছিস কেন? স্পষ্ট করে বল, কি হয়েছে? সাইফানের চিৎকার শোনা যাচ্ছে শুধু। কোনো উত্তর না পেয়ে ফোনের ওপাশ থেকে সাইমানের গলা আর একটু ভারী, আরো উত্তেজিত হয়ে উঠছে। কি হয়েছে বলবি তো? ড্যামিট! সাইফান রাগ, অন্যদিকে আতঙ্ক কণ্ঠস্বর নিয়ে চিৎকার শোনা যাচ্ছে শুধু, এই দাঁড়া, বলছি কোথায় নিয়ে যাচ্ছিস ছোটুকে? তখন নাফিসা দাঁড়িয়ে কলেজ গেটের পাশে একা একা অপেক্ষা করছে। চারপাশ প্রায় ফাঁকা, শুধু দুই একটা দোকানপাট তখনও খোলা। ও ভাবছে, এই লোকটা আসবে কি আসবে না। 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। হঠাৎই সামনে এসে ব্রেক কষলো একটা কালো গাড়ি। শব্দে চমকে মাথা ঘুরিয়ে তাকালো নাফিসা। প্রথম মুহূর্তে মনে হলো সাইমান, গাড়ির রংটাও তো কালো। কিন্তু চোখ কুঁচকে ভালো করে দেখতেই কেমন যেন সন্দেহ জাগলো। না, এটা সাইমনের গাড়ি না। এর পরের সেকেন্ডের ভেতরেই থেকে যেন একে একে বের হলো 3-4 জন। সবার মুখ ঢাকা কালো মাস্কে, মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাক। কারোর চোখও ঠিক মতো বোঝা যাচ্ছে না। নাফিসা কিছু বুঝে ওঠার আগেই ওদের একজন ওর সামনে এসে দাঁড়ালো। আপনারা কে? কি চান? বাকিটা বলার আগেই হঠাৎ একটা লোক পকেট থেকে ছোট্ট একটা কাপড় বের করে ওর নাকের কাছে চেপে ধরলো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নাফিসার শরীর ঢলে পড়ে গেল। চোখ বুজে দুলে উঠল মাথা। আল্লাহ! ফিসফিস করে বলতেই ধপ করে অজ্ঞান হয়ে পড়ল। তখনই বাকিরা মিলে নাফিসার হাত পা ধরে দ্রুত গাড়ির দিকে টেনে নিতে লাগলো। কিন্তু সেই সময়েই কলেজ গেটের সামনেই এসে থামলো সাইফানের গাড়ি। কানে তখনও ফোন। ওপাশে সাইমানের গলা গমগম করছে। সাইফান গাড়ি থেকে নামতেই চোখ পড়ল, কজন লোক টেনে হিঁচড়ে নাফিসাকে কালো গাড়িতে তুলছে। সেজন্য সে চিল্লাতে থাকে, এই দাঁড়া! চিৎকার করে দৌড় দিল সাইফান। বুকের ভেতর কেমন যেন হাহাকার করে উঠল। চোখ লাল হয়ে গেল মুহূর্তেই। কিন্তু সাইফান দৌড়ে পৌঁছানোর আগেই গাড়ির দরজা ধপ করে বন্ধ হলো। চালক এক ধাক্কায় অ্যাক্সেলেটর চাপতেই গাড়ি ঝড়ের মতো ছুটে যেতে লাগলো। সাইফান ছুটে গিয়েও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। তার চোখের সামনে নাফিসাকে ছিনিয়ে নিয়ে গেল ওরা। এদিকে ফোনের ওপাশে সাইমান ক্রমাগত চিৎকার করছে, কি হয়েছে বলবি তো ইডিয়েট! এভাবে চিল্লাচ্ছিস কেন? পিচ্চি পুতুলের কি হলো? সাইফান হাঁপাতে হাঁপাতে কোনো রকমে ফোনটা কানে ধরলো। গলা কেঁপে যাচ্ছে, আতঙ্কে বুকটা ফেটে যাচ্ছে যেন। ভাইয়া, ছোটু, ছোটুকে। কি ছোটু ছোটু করছিস? স্পষ্ট করে বল না, পিচ্চি পুতুল ঠিক আছে তো? সাইমানের কণ্ঠ ফেটে বেরোলো উত্তেজনা। সাইফান এবার চিৎকার করেই বলে উঠল, ভাই, একটা কালো গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ছোটুকে তুলে নিয়ে গেল। ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যেন বজ্রঘাত হলো সাইমানের মাথায়। অফিস রুমের ভেতরে দাঁড়িয়ে জমে গেল, হাত পা ঠান্ডা হয়ে গেল এক মুহূর্তে। তারপরেই রক্তচক্ষু নিয়ে চিৎকার করে উঠল, কি বললি তুই? আমার পিচ্চি পুতুলকে নিয়ে গেছে? চোখ মুখ মুহূর্তে লাল হয়ে উঠল। টেবিলের উপরে থাকা ফাইল আছড়ে ফেলতে মেঝেতে। শ্বাস ভারী হয়ে যাচ্ছে, বুকটা ধকধক করছে রাগে। সাইমানের কানে ছোটুকে নিয়ে যাচ্ছে এই কথাটা বাড়ি খাচ্ছে। ওর ভেতর যেন আগুন জ্বলে গেল মনে হয়। চোখ মুখ লাল হয়ে উঠল এক নিমিষেই। বুকের ভেতর দম আটকে আসছে।
চেয়ার ধাক্কা মেরে উঠে দাঁড়ালো। অফিসের ভেতর কর্মচারীরা ভয় পেয়ে সরে গেল। সাইমনের মুখটা তখন একেবারে ভয়ঙ্কর, চোখ দুটো লাল জ্বলে উঠেছে যেন। কে সাহস করেছে আমার পিচ্চি পুতুলকে? কে ওকে নিয়ে যাচ্ছে বল সাইফান, নাম বল, এখনই বল। কথার শেষে ফাইলের ওপরে রাখা কাচের গ্লাসটা ছুঁড়ে ফেললো দেওয়ালে, টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। ওর গায়ে যদি কারোর একটা আঙ্গুলের ছোঁয়াও লাগে না, আমি শপথ করে বলছি তাকে পুঁতে ফেলবো। অফিসের সবাই ভয়ে দূরে সরে দাঁড়িয়ে পড়ল। সাইফান, আমার কথা মন দিয়ে শোন। এখনই গাড়িতে ওঠ আর ওই কালো গাড়িটাকে ফলো কর। থামাস না আর হারাস না। আমি আসছি এখনই। শেষ কথাটা বজ্রের মতো গর্জে উঠল। সাইমন আর দেরি করলো না। ফোনটা কেটে দিয়ে গাড়ির চাবি হাতে তুলে নিল। এক ঝটকায় চেয়ারটা উল্টে দরজার দিকে দৌড় দিল। চোখে আগুন, ঠোঁটে একটাই শপথ। তার বুকের ভেতর ঝড় বইছে। চোখে শুধু নাফিসার মুখ ভেসে উঠছে। ওর পেছন পেছন রাজীব গিয়ে বসলো গাড়িতে। সাইমন গাড়ি স্টার্ট দিল, স্পিডে চলতে থাকলো। ফোনটা আবারও বের করে সাইফানকে কল দিলে ফোনটা স্পিকারে রেখে দিল। আর সাইফানের লোকেশন অনুযায়ী গাড়ি নিয়ে সে দেখে গেল যেতে লাগলো। অনেক আগেই বিকাল পেরিয়ে গেছে। সন্ধ্যা নেমে এসেছে চারিদিকে। টানা 3 ঘন্টা ধরে সাইফান কালো গাড়িটাকে ফলো করছে। গাড়ির ভেতর ধুকপুক ধুকপুক করছে বুক, ঘাম ভিজিয়ে দিচ্ছে শরীরটা। আর সেই গাড়ির লোকেশন ধীরে পেছনেই ছুটছে সাইমনের গাড়ির সাথে রাজীবও। অবশেষে শহরের ভিড় ছেড়ে অনেকটা দূরে নির্জন জনমানবশূন্য একটা পোড়া বাড়ির সামনে এসে থামলো কালো গাড়িটা। অন্ধকারে চারপাশ কেবল ঝিঝি পোকার ডাক আর ভুতুড়ের নীরবতা। সাইফান কিছুটা দূরে দাঁড় করালো নিজের গাড়ি। বুকের ভেতর আগুন জ্বলছে, তবুও ভেবে দেখলো একা এগোলে উল্টো ফেঁসে যাবে। ওখান থেকে নাফিসাকে একা উদ্ধার করা সম্ভব নয়। দাঁতে দাঁত চেপে আড়ালে দাঁড়িয়ে রইল। চোখের সামনে দেখছে ওই কালো পোশাকের লোকগুলো অজ্ঞান নাফিসাকে টেনে নামাচ্ছে গাড়ি থেকে। সময় গড়াতে লাগলো। মিনিটগুলো যেন বছর মনে হচ্ছে। প্রায় 40 মিনিট দাঁড়িয়ে থাকার পর দূর থেকে হেডলাইটের আলো ভেসে এলো। সাইমানের সাইমানদের গাড়ি। সাইফানের বুক থেকে দীর্ঘশ্বাস বেরোলো। গাড়ি থামতেই সাইমান এক ঝটকায় দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। হাঁপাতে হাঁপাতে সোজা সাইফানের দিকে দৌড় দিল। পেছনেই ছুটে আসছে রাজীব। সাইমানের মুখের চেহারা দেখে সাইফান মুহূর্তেই থমকে গেল। চোখ দুটো লাল হয়ে আছে, রাগে আর দুশ্চিন্তায় রক্তচক্ষু হয়ে উঠেছে। চুলগুলো এলোমেলো, যেন বারবার হাত চালিয়েছে টেনশনে। কপাল ভিজে আছে ঘামে, মুখ শুকিয়ে সাদা হয়ে গেছে, ঠোঁট ফেটে গেছে শুষ্কতায়। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে। সাইমন সাইফানের সামনে গিয়ে দাঁড়াতেই গর্জে উঠল, হোয়াট দ্য ফক ইজ। কণ্ঠটা কাঁপছে রাগে আর আতঙ্কে, যেন বুকের ভেতর থেকে বিস্ফোরণ হচ্ছে। চোখে মুখে কেবল একটাই ছবি ভাসছে, ওর পিচ্চি পুতুল। সাইফান পোড়া বাড়িটা দেখিয়ে দিল তাড়াতাড়ি করে। ভাইকে এই রকম পাগলের মতো করতে দেখে অবাক হয়ে গেছে। সাইমান পোড়া বাড়ির দিকে তাকিয়ে মাথা নিচু করলো, হাত ঢুকিয়ে অগোচরেই নিজের চুলগুলো খামচে ধরে রাজীবকে ডাক দিল। রাজীব তখন দ্রুত সরে এসে দাঁড়ালো। জি স্যার। তাড়াতাড়ি সবাইকে রেডি হতে বলো, আমরা এখনই ভেতরে ঢুকবো। কেউ পিছিয়ে পড়বে না, কাউকে ছাড়বো না। রাজীব নীরবে মাথা নাড়ালো। তখনই সবাই মিলেমিশে নিঃশব্দে এবং দ্রুত পুরো বাড়িটাকে ঘিরে নিল। পুরানো দেওয়াল, নিচু দোয়ান আর খা খা করে ঝরা জানালাগুলো তাদের আবহাওয়াকে আরো ভয়ানক করে তুলেছে। সাইফানও তাদের সাথে রয়েছে, চোখে ভরা একটা অদম্য কি যেন। অন্যদিকে ঘরের ভেতরে নাফিসার ধীরে ধীরে জ্ঞান ফিরতে লাগলো। কেঁপে ওঠা শরীর, চোখ ধীরে ধীরে খুলতে লাগলো। মাথা ঝিমঝিম করছে, বেদনায় বুকটা পিটপিট করছে। চারপাশ ঘোরানো দেওয়াল, ছায়া আর সামনে দাঁড়িয়ে থাকা অচেনা মানুষগুলো। মনের মধ্যে যেন ধীরে ধীরে
তখনকার মর্মান্তিক ঘটনার ঝলক মাথায় আসতে আতঙ্কে ভরে গেল সমস্ত মুখ। নাফিসা মাথা চেপে ধরে দেওয়ালের খাঁজ ধরল, দাঁড়াতে চেষ্টা করলো। সামনে থাকা একজন ধমনীনিষ্ঠ ভঙ্গি করে এগিয়ে এলো। নাফিসার সামনে চোখ পড়তেই থমকে গেল। পুরানো মুখ, পরিচিত কণ্ঠ। কামরুল হাসান। ওর ঠোঁটে এক দেউলিয়া হাসি, চোখে কুৎসিত কুণ্ঠিগত জিজ্ঞাসা। কামরুল ধীরে ধীরে নাফিসার কাছে এসে দাঁড়ালো। ওর চোখ দুটো নাফিসার গোটা শরীরটা দেখলো পা থেকে মাথা পর্যন্ত, একটির পর একটি জঘন্যভাবে নিষ্ঠুর দৃষ্টিতে। নাফিসার গায়ে কাঁটা দিয়ে উঠল সেই দৃষ্টিতে, গা গুলিয়ে উঠল। কামরুলের মুখে হাসি পড়ল, শব্দগুলো বের করলো যেন দীর্ঘদিন ধরে প্রস্তুত রাখা টুকরো কোনো কুৎসিত রসিকতা। আরে সোনামণি, তুমি এখানে! আমি তো ভাবতেও পারিনি জেল থেকে ফিরে সবার আগে তোমার কিডন্যাপের সুপারিশ পাবো। যাই হোক, এক ঢিলে তো দুই পাখি মেরে দিলাম নাকি? বলেই আরো কাছে এসে ওর দিকে খানিকটা ঝুঁকে এলো, নিজের দাড়িতে হাত দিয়ে চুলকিয়ে কুৎসিত দৃষ্টিতে। আরে, তুমি তো পুরাই রসগোল্লা হয়ে গেছো মামনি। তোমাকে এভাবে পাবো ভাবতেই পারিনি। কোথায় ছিলে এতদিন সোনা পাখি? ওই দিন যদি না আসতো তাহলে আজ তুমি আমার বউ হতে। তবে সমস্যা নেই, তুমি এখনো কচিই আছো, দেখেই বোঝা যাচ্ছে আগে থেকে আরো বেশি মজা পাবো। নাফিজার গা কুঁচকালো, মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওর হাত আজন্ম কাঁপছে, গলা আটকে রইল। কামরুলের সেই জঘন্য তাক আর তাকে ক্ষতবিক্ষত করছে। লজ্জা আর ভয়ের মিশ্রণের অনুভূতি ওর বুকটা জুড়ে ছড়িয়ে পড়ল। কাছেই থাকা অন্যরা হাসাহাসি করতে লাগলো। কামরুল নাফিসার দিকে আরো কাছে আসতেই বাইরে থেকে কিছুটা ধপ করে একটা শব্দ হলো। বাহির থেকে একটা শব্দ কানে আসতেই কামরুল অবাক চকিত কণ্ঠে লোকগুলো ইশারা করলো বাহিরে বের হওয়ার জন্য। নিজেও পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। অদ্ভুত এক নীরবতা ঘরে নেমে এলো। নাফিসার হৃদয়ে ধুকপুক বাড়তে লাগলো। এক বদ্ধ ঘরে চুপচাপ বসে থাকলো, মনে মনে আল্লাহকে স্মরণ করছে শুধু। অন্যদিকে সাইমানের দল ভেতরে ঢুকলো। আস্তে আস্তে সবাই ভেঙে পড়ল জানালার সামনে, কেউ দরজার দিকে, সবাই মিলেমিশে পুরো বাড়িটাকে ঘিরে ফেলল। প্রথমেই হয় সাধারণ ট্যালেন্টেড অ্যাকশন। একদল লোক আগ্রাসীভাবে চেপে ধরতে গেলে ৭-৮টা রাউন্ড গুলির শঙ্খধ্বনি শোনা গেল। গুলির আওয়াজে তালগোল পাকাতে লাগলো নীরব রাত। কিছুক্ষণের মধ্যে প্যানিক ছাড়ালো, আর টুকরো টুকরো কাঁচ-পিচের শব্দ। কেউ করে করে পড়ছে যেন। কবরের মতো নিঃশব্দ ও ছাড়ালো চারপাশ। সাইমনরা এক এক করে ঢুকে পড়ে, প্রত্যেকেই যা তা দেখে গ্রেপ্তার করতে লাগলো। কেউ একজনকে ধরলো, কেউ কারোর পা ভেঙে দিল। কঠোর নির্ভার মতো করে চালালো বাঁধভাঙা পাল্টা আক্রমণ। সেই ভগ্ন প্রায় আন্দোলনের মধ্যে সাইমনের চোখ আটকে গেল কামরুলের ওপরে। প্রথমে অবাক হলো, কিন্তু অচিরেই অবাকই রূপ নিল রাগে। তুই তুই এখানে কি করছিস? তুই ছাড়া পেলি কবে? আর কথার পরেই থোড়াই যেন ওকে ঘুষি মেরে দিল। কামরুল ঠোঁট থেকে রক্ত ফেলল, কিন্তু সাইমন থামছে না। নাফিসার কথা মনে হতেই আবারও তার গলায় বেরিয়ে এলো, আমার পিচ্চি পুতুল কোথায়? আমার পিচ্চি পুতুলের সাথে তুই কি করেছিস? আমার বউয়ের গায়ে হাত দিয়েছিস তুই। কথাগুলো বলে সে লাগাতার কামরুলের মুখে আঘাত চালায়, বারবার। অক্ষমতা আর ক্ষোভ মিশে থাকা আঘাত। মুখে ক্রমেই রক্ত বেরোতে লাগলো। সাইফান কিছুটা স্তম্ভিত হয়ে গেল। সাইমনের মুখ থেকে বউ শব্দটা শুনে সে কণ্ঠে অবাক হয়ে উঠল। কি বলে? ভাইয়ের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। ভাই, বউ? নাফিসাকে নিজের বউ বলছে কেন ভাইয়া? ভাইয়া কি পাগল টাগল হয়ে গেল নাকি? কামরুল রীতিমতো কাঁপতে কাঁপতে হেরে গেল। কণ্ঠ খোঁচা দিয়ে বলল, স্যার, আমার কোনো দোষ নেই। আমায় সুপারি দিয়েছিস, আর কিডন্যাপের সুপারিশ।
আমি আমি কেবল কাজটা করেছি। আমি জানতাম না নাফিসা। হয়তো আমি ভেবেছিলাম। কথাগুলো গলল না, কণ্ঠ ভয়ে কাটা। সাইমন আর একটু এগিয়ে গেল, তার চোখে আগুন, গলায় কণ্ঠ ভেঙে উঠল। হুজ দা, তোকে কে পাঠিয়েছে রে? কে তোকে বলেছে ওকে ছুতে? নামটা বল, শুধু নামটা বল। স্যার, এহসান করিম। এহসান করিম, কামরুল ভয়ে ভয়ে বলল। উনি আমাকে সুপারিশ দিয়েছিল। কথার শেষ হওয়ার আগেই এক ঘুষি মেরে দিল সাইমন। কামরুলের মুখে রক্ত ছুটল। আমি জানতাম ওই ওই লোকটা কিছু একটা করবে, চুপ করে বসে থাকবে না বলেই সাইমন জোরে চেঁচিয়ে রাজীব রাজীব দৌড়ে আসলো। জি স্যার। ওই ওকে বেঁধে ফেলো, বাকি সবাইকে অ্যারেস্ট করো এখনই। ওকে স্যার, রাজীব উত্তর দিয়ে সাথে সাথে তাদের সঙ্গে সঙ্গে বাইরে থেকে আসা পুলিশ অফিসাররাও ঘরে ঢুকতে লাগলো। থানা থেকে পাঠানো কঠোর চেহারার অফিসাররা মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিল। তারা একে একে অভিযুক্তদেরকে ধরে নিয়ে গেল, প্রত্যেককে আলাদা আলাদা গাড়িতে তুলল। নীরবতা আর অচেতনতা ছড়ালো ঘরের কোণে কোণে। ভেতরে এখন শুধু সাইফার, রাজীব আর সাইমন। চারিদিকে তোলপাড় অবস্থা। সাইমন পাগলের মতো এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে, চোখ লালছে, শ্বাস ভারী, যেন বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। নাফিসাকে না দেখে তার রাগ, ভয় আর অস্থিরতা একসাথে গলা পর্যন্ত উঠে এসেছে। সাইফান ভাইয়ের এই অবস্থা দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ওর মনে হলো ভাইয়ের চোখে অস্বাভাবিক কিছু আছে। হঠাৎ ঘুরে রাজীবের দিকে তাকালো। সেই দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে রাজীবের গলা শুকিয়ে ফেলল। চোখ ছোট ছোট করে সাইফান বলল, কেসটা কি বলতো রাজীব ভাই? ভাইয়ের সাথে তো তুমি সবসময় চিপকে থাকো, তুমি নিশ্চয়ই জানো ভাই নাফিসাকে কেন বউ বলছে। সব খুলে বল এখনই। রাজীব ঢোক গেল, ভেতরে ভয় আর দ্বিধা। সে যদি সত্যিটা বলে সাইমান তাকে গিলে খাবে, না বলে সাইফান তাকে ছাড়বে না। তাই দাঁত কেলিয়ে একটা অগোছালো হাসি দিল। না না সাইমান, সাইফান ভাই, তুমি ভুল শুনছো, এরকম কিছু না। কিন্তু সাইফান চুপ করে থাকার মানুষ না, আরো চোখ ছোট ছোট করে বলল, আমাকে ভূগোল বোঝাতে এসো না। আমি একদম ঠিক শুনেছি, তাই ভালোই ভালোই সত্যিটা বলো। রাজীব এবার বুঝল আর পালানোর উপায় নেই। ঘাড় নিচু করে আবারও একটা ঢোক গিলে বলল, ঠিক আছে, বলতেই হবে তাহলে। ওদিকে নাফিসা অন্ধকার ঘরের কোণে দেওয়ালে ধরে নিশ্চুপে দাঁড়িয়ে আছে। বাইরের কোলাহল, চিৎকার আর কথাবার্তা তার কানে আসছে। ভয়ে বুক ধুকপুক ধুকপুক করছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। নাফিসা চমকে উঠল। মনে হলো আবার বুঝি কামরুল চলে এসেছে। কিন্তু না, কিছু মুহূর্ত পরেই ভেতরে ঢুকলো সাইমন। সাইমনকে দেখেই নাফিসার বুকের ভেতর একটা শান্তি নেমে এলো। ঠোঁটে চাপা একটা হাসি ফুটলো, কিন্তু সেই প্রশান্তি বেশিক্ষণ টিকল না। রাগে ফুঁসতে থাকা সাইমন ঝড়ের মতো এগিয়ে এসে হঠাৎ তার গলা চেপে ধরে দেওয়ালের সাথে ঠেসে দিল। নাফিসার চোখ বিস্ফোরিত, শ্বাসরোধ হয়ে আসছে। সাইমন গর্জে উঠল, শুধু তোকে বিপদেই পড়তে হবে কেন? হ্যাঁ, আমার থেকে পালানোর চেষ্টা করছিলিস? ওই ভাবনা বাদ দে, আমার কাছ থেকে পালাতে পারবি না। অনেক সময় দিয়েছি তোকে, আর না। একবার যখন আমার নামটা নিজের কপালে লিখেছিস, তখন মৃত্যু পর্যন্ত সেটা মুছতে দেব না, বুঝেছিস? ওর হাতের চাপে নাফিসা শ্বাস নিতে পারছে না, চোখ দিয়ে পানি বেরিয়ে এলো, শরীর কাঁপতে থাকলো। সেই দৃশ্য দেখে সাইমনের হুঁশ ফিরল। মুহূর্তের মধ্যেই হাত সরিয়ে নিল ও। নাফিসা এক ঝটকায় মুক্ত হয়ে হাঁপিয়ে হাঁপিয়ে শ্বাস নিতে লাগলো। বুক ওঠানামা করছে দ্রুত, চোখে দ্রুত অশ্রু চিকচিক করছে। ওকে এভাবে কষ্ট পেতে দেখে সাইমনের বুকে মোচড় খেলো। সাথে সাথেই দুই হাতে ওর গা আগলে নিল। কণ্ঠটা হঠাৎই নরম হয়ে গেল। পিচ্চি পুতুল, কষ্ট হচ্ছে? সরি সরি, আমার বউ, আমার ছোট্ট বউ, রাগের মাথায় এমন করে ফেলেছি। জোরে জোরে শ্বাস নাও, দেখো ঠিক হয়ে যাবে। নাফিসা হাঁপাচ্ছে,
তবু অবাক দৃষ্টিতে সাইমনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সাইমনের কোনো পূর্বাভাস না দিয়েই নিজের অধর নাফিসার অধরে মিলিয়ে দিল। এত তীব্র, এত জোরালো চুম্বন। নাফিসা প্রতিক্রিয়া করার সুযোগই পেল না। সাইমন যেন উন্মাদের মতো করে তাকে নিজের দখলে নিতে লাগলো। এদিকে বাইরে রাজীব অবশেষে সব খুলে বলছিল। সাইফান মাথায় হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছে না। না, ভাই 4 বছর আগেই নাফিসাকে বিয়ে করেছে, যাকে সবাই ভাবে সাইমনের ছোট বোনের মতো। সে আসলে তার ভাইয়ের বউ। এই ধাক্কা সামলাতে না সামলাতেই ভেতর থেকে সাইমনের চিৎকার ভেসে এলো। মুহূর্তেই সাইফান আর রাজীব দৌড়ে ভেতরে ঢুকে পড়ল। ঘরে ঢুকেই দৃশ্যটা দেখে সাইফানের চোখ গোল হয়ে গেল। মনে হলো চোখ উপড়ে পড়বে। রাজীবও একই অবস্থা। ছাড়কে এভাবে দেখে হা হয়ে গেছে। রাজীব নিজের চোখে হাত চেপে দিল। তারপর হাতের আঙ্গুল উকি দিয়ে সাইফানের দিকে তাকালো। ওকে হা করে সামনের দৃশ্য গিলতে দেখে রাজীব নিজের এক হাত দিয়ে সাইফানের চোখ ঢেকে দিল। সাইফান বিরক্ত হলো আর সামনে দেখা চমৎকার দৃশ্যে ব্যাঘাত ঘটানোর ফলে। এই রাজীব ভাই, তোমার হাত সরাও বলছি আমার চোখের ওপর থেকে। আমার দেখার অধিকার আছে আমার ভাই আর ভাইয়ের বউয়ের রোম্যান্স। সামনে সাইমন পুরোপুরি নাফিসার ঠোঁটে রাজত্ব করছে। উন্মত্ত, বেপরোয়া আর তার কোনো হুঁশ নেই। সাইফান আর নিজেকে সামলে রাখতে পারল না। জোরে চিৎকার করে উঠল, ভাই, এ ভাই! আর এবার ছাড় ছোটকে, নিঃশ্বাস নিতে পারছে না বেচারি, মরে যাবে। ভাই রে ভাই, ছাড়। কারোর কণ্ঠস্বর কানে পৌঁছাতেই নাফিসার অচেতন দেহে হালকা সাড়া পড়ল। চোখ দুটো ফোট করে খুলে গেল। এক নিমিষে সে সাইমনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজের কাছ থেকে। অপ্রস্তুত ধাক্কায় সাইমন খানিকটা সরে গেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে উঠল ওর। বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ঠোঁটে বুলিয়ে ঠোঁটটাকে মুছে নিয়ে গভীর দৃষ্টিতে তাকালো নাফিসার দিকে। কিন্তু ততক্ষণে নাফিসা পেছনে ফিরে দাঁড়িয়ে গেছে। ঠিক সেই সময় আবারও সাইফানের গলা। ভাই, আমি বিয়ে করব। এরকম অনুভূতি নেওয়ার অধিকার আমারও আছে। প্লিজ বাসায় গিয়ে আব্বুকে আমার বিয়ের কথা বলবি ভাই। সাইমন এবার ঘুরে দাঁড়ালো। নাফিসার ধাক্কার কারণটা এবার স্পষ্ট বোঝা হয়ে গেল ওর কাছে। চোখ গম্ভীর, চেহারায় লজ্জা বা দ্বিধার ছিটে ফোঁটাও নেই। রাজীব, ডেকে উঠল সে। রাজীব ছুটে এসে দাঁড়ালো সামনে। লজ্জায় মাথা নিচু করে বলল, জি স্যার। তোমার পাশের বাদরটাকে নিয়ে বাইরে যাও, আমি আসছি। ওকে স্যার। কিন্তু সাইফান তো সহজে ছাড়বার পাত্র নয়। রাজীব কাছে যেতেই সে আবারও চিৎকার শুরু করলো, এ ভাই, ভাইয়া, তুমি আমাকে এখান থেকে সরাতে পারবা না। আমি ছোটকে না নিয়ে যাব না। তোমার উপর ভরসা নাই। সাইমনের ঠান্ডা কণ্ঠ আবারও ভেসে এলো, রাজীব, আমি কি বলেছি? রাজীব আর দেরি করল না। সাইমনের চোখে চোখ পড়তেই শক্ত করে সাইফানকে টেনে নিল বাইরে। সাইফান এদিকে ওদিকে ছটফট করতে লাগলো। মুখ দিয়ে লাগাতার বকবক করছে। রাজীবের হাত থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। ওরা বাইরে বের হতেই ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। এবার সাইমন ধীরে ধীরে ঘুরে তাকালো নাফিসার দিকে। নাফিসা এখনো পেছন ফিরে দাঁড়িয়ে আছে। নীরব, লজ্জায় কাঁপতে থাকা বুক নিয়ে দাঁড়িয়ে আছে সে। সাইমন 2 পা এগিয়ে গেল। নিঃশব্দে হাত বাড়িয়ে নাফিসার কোমল হাতটা নিজের হাতের মুঠোয় নিল। হঠাৎ এক টানে তাকে কাছে টেনে নিল বুকে। নাফিসার শরীর সাইমনের শক্ত বাহুবন্ধনে বন্দী হয়ে গেল। নাফিসার চোখ ভিজে উঠল অশ্রুতে। সাইমন ওর গালে হাত রেখে ধীর গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? কাঁদছো কেন? সরি, আর এমন হবে না। রাগের মাথায় হয়ে গিয়েছিল। লজ্জা আর ভয়ে নাফিসার মুখটা টকটকে লাল। চোখের কোণে পানি চিকচিক করছে। কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, ভাইয়ারা, ভাইয়ারা দেখে। কিন্তু বাকিটা আর বলতে পারল না। লজ্জা, ভয় আর অভিমান মিশ্রিত আবেগে হঠাৎ সাইমনের বুকের ওপরে মাথা রেখে শব্দ করে কেঁদে উঠল। ওর কান্না দেখে সাইমনের ঠোঁটের কোণে হালকা হাসি খেলে গেল। নরম হাতে নাফিসার মুখটা তুলে নিয়ে 2 চোখের অশ্রু মুছে দিল।
তারপর আলতো করে কপালে চুমু খেলো। পিটপিট করে সাইমানের দিকে তাকিয়ে নাফিসা জিজ্ঞেস করলো, আপনি এতদিন আমাকে আপনার থেকে দূরে রেখেছেন কেন? কোনো উত্তর দিল না সাইমান, কেবল ওর হাতটা ধরে ঘর থেকে বাইরে নিয়ে যেতে শুরু করলো। নাফিসা আবারও বলল, আপনি আমার কথার উত্তর দিলেন না। তবুও কোনো উত্তর এলো না। চুপচাপ এগিয়ে যেতে লাগলো সে। বাইরে বের হতেই সাইফান দৌড়ে এগিয়ে এলো। দুজনকে একসাথে দেখে গলা উঁচু করে বলল, যাক, দেখে মনে হচ্ছে ঠিকই আছে। সাইমান বিরক্ত হয়ে তাকালো আর নাফিসা লজ্জায় সাইমানের পেছনে লুকিয়ে গেল। ওর শার্ট আঁকড়ে ধরলো দুই হাতে। সাইফান আবারও শুরু করলো, ভাই, কি কাজটাই না করলে। আমি তো সব শুনে হার্ট অ্যাটাক করে মারা গেছি, এখন তো আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি। সাইমান গম্ভীর স্বরে ধমকে বলে উঠল, আর তুই একটা কথা বলবি না, তুই চুপ। সাইফান চুপ হয়ে গেল, তবে বুকের ভেতর কথার খই ফুটতে থাকলো। আহারে, জীবনটাই বেদনা। এমনভাবে অ্যাডভেঞ্চার করে বিয়ে করার ইচ্ছে করছে, হাউ ইন্টারেস্টিং হবে। সাইমন এবার রাজীবের দিকে তাকিয়ে বলল, রাজীব, এখন কয়টা বাজে? রাজীব মাথা নিচু করে উত্তর দিল, জি স্যার, রাত এখন 11টা। আর একটা কথা বলি স্যার, আমরা শহর থেকে অনেকটা দূরে চলে এসেছি। এখন যদি আবার ফিরি তো অনেক রাত হয়ে যাবে। সকলে ক্লান্ত, আবার এত দূর ড্রাইভ করাও সম্ভব না। আমার মনে হয় আশেপাশে কোনো একটা হোটেলে উঠতে পারি, রেস্ট নিয়ে সকালে রওনা দেব। সাইমন কিছুক্ষণ ভেবে গম্ভীর স্বরে বলল, আচ্ছা, তোমার পরিচিত কোনো হোটেল থাকলে খোঁজ করো, সবাই গাড়িতে ওঠো। রাজীব মাথা নেড়ে রাজি হলো। সে আর সাইফান এক গাড়িতে উঠল, আরেকটা গাড়িতে বসলো সাইমান আর নাফিসা। নাফিসা গাড়িতে বসতেই সাইমান তাকে টেনে নিজের কোলের ওপরে বসিয়ে নিল। লজ্জায় মাথা নিচু করে নাফিসা ফিসফিস করে বলল, কি করছেন? কোলে নিয়েছেন কেন? নামিয়ে দিন আমাকে। স্টিয়ারিং হাতে নিয়ে সাইমান গম্ভীর কণ্ঠে উত্তর দিল, চুপচাপ বসো, একটা কথাও বলবে না। তারপর এক হাতে নাফিসার মাথাটা টেনে নিজের বুকে চেপে ধরল। স্লিপ। আমি ঘুমাবো না, নাফিসা প্রতিবাদ করলো মৃদু স্বরে। সাইমান শান্ত গলায় বলল, এখন ঘুমিয়ে নাও, সারা রাত তো আর ঘুমানোর সুযোগ পাবে না। মানে, কেন? অবাক হয়ে তাকালো নাফিসা। সাইমান রহস্য মাখা দৃষ্টি ছুড়ে দিল, মানে বুঝবে পরে, এখন এত কিছু ভেবে লাভ নেই। নাফিসা ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল তার দিকে। সাইমান পাশ ফিরে তাকিয়ে ওর সেই দৃষ্টিটা দেখে হালকা হাসল। আবারও মাথাটা নিজের বুকে চেপে ধরল। স্লিপ। অবশেষে সাইমনের বুকে মাথা রেখে নাফিসার চোখটা বন্ধ করলো। সারাদিনের ক্লান্তি, সাইমনের বুকের উষ্ণতা আর শরীরের ঘ্রাণে আচ্ছন্ন হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল সে। গাড়ি ধীরে ধীরে চলতে লাগলো। সামনে রাজীব আর সাইফানের গাড়ি, আর তার পেছনেই সাইমনের গাড়ি নীরবে ফলো করছে। গাড়ি এসে একটা হোটেলের সামনে থামলো। হোটেলটি 2 তলার, রংচটা এবং আশেপাশের জায়গার সঙ্গে তুলনায় এখানে থাকার জন্য হোটেল পাওয়া গেছে এটাই অনেক। কারণ আশেপাশের এলাকা ততটাও আধুনিক নয়, গ্রামই বললেই চলে। সম্ভবত এটা জেলা শহরের কোনো উপজেলা। রাজীব আর সাইফান গাড়ি থেকে নামলো। সাইফান সাইমানদের গাড়ি থেকে নামতে না দেখে এগিয়ে এলো। কাছাকাছি এসে দেখলো সাইমানের কোলে নাফিসা শান্তভাবে ঘুমাচ্ছেন। সাইফান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ভাই, তুমি তো পুরো বউ পাগল। আমি তো তোমার ওপরে মিছে মিছে সন্দেহ করছিলাম। যাক, কোনো হাফ লেডিসকে আমার ভাবি বলে ডাক দিতে হবে না। তারপর চোখ ছোট ছোট করে চেয়ে আবারও প্রশ্ন করলো, আমরা এসে পৌঁছেছি, এখন বউকে কোল থেকে নামাও। এত চিপকে থাকছো কেন সব সময়? এতদিন নিজের বউয়ের থেকে দূরে কেমন করেছিলে? সাইমান সাইফানের দিকে চোখ রাঙিয়ে তাকালো। সাইফান কিছুক্ষণ মিইয়ে গেল। সাইমান নাফিসাকে কোল থেকে নিয়ে গাড়ি থেকে নেমে এলো। নাফিসা ঘুমের মধ্যেই মগ্ন। নামার সঙ্গে সঙ্গেই সাইফান আবারও হাসি মুখে বলল, তুমি করবা তার বেলা আর কিছুই না, আর আমি বললে দোষ হবে না, তাই না? যত দোষ সিঙ্গেল সাইফান ঘোষ। কিন্তু একটু
দয়া মায়া নেই কি? সিঙ্গেল মানুষদের সামনে নিজের বউয়ের সঙ্গে এভাবে চিপকে আছো? সাইমন কানে নিল না, শুধু সামনের দিকে এগিয়ে রাজীবের দিকে তাকালো, ইশারায় ভেতরে যেতে বলল। সবাই হোটেলের ভেতরে ঢুকলো। সাইফানও তাদের পেছনে চলে এলো। রাজীব রিসিপশনে গিয়ে কথা বলল, তারপর সাইমনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, স্যার, কয়টা রুম নেবেন? সাইফান কৌতূহলী মিশ্রিত চোখে রাজীবকে দেখল, কিন্তু সাইমনের দিকে চট করে তাকালো, কিছুই বলল না। সাইমন গম্ভীর কণ্ঠে বলল, দুটি নাও। রাজীব সবকিছু ঠিকঠাক করে রুম বুক করলো। এরপর সবাই তাদেরকে রুমে নিয়ে চলে গেল। সাইমন নাফিসাকে রুমে নিয়ে এসে বেডে শুইয়ে দিল। নাফিসা গভীর ঘুমে মগ্ন। সাইমন ধীরে ধীরে নাফিসার মুখ পর্যবেক্ষণ করতে থাকলো। আস্তে আস্তে হিজাব খুলতে লাগলো, যেন ঘুম ভাঙে না। হিজাব খুলে দেওয়া শেষ হলে ঠিক সেই সময় দরজায় ঠক ঠক করে শব্দ হলো। সাইমন উঠে দরজাটা খুলল। রাজীব খাবারের প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। সাইমন খাবারের প্যাকেটটা নিয়ে আবারও দরজাটা বন্ধ করতে গেল। ঠিক সেই সময় সাইফান উকি দিয়ে বলল, ভাই, আমার ছোটকে আমি থাকতে দিব না। তুমি যে পরিমাণে নির্লজ্জ হয়েছ, আমাদের সামনে মানছ না কিছু। দুজনে এক রুমে থাকলে কি করবে? সাইমন হালকা বিরক্ত হয়ে ওর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। রাজীব ভাই, তুমি দেখলে তোমার স্যার কিরকম? সাইফান অসহায় ভঙ্গিতে বলল। রাজীব হাসতে হাসতে বলল, হ্যাঁ, তুমি পারো বটে সাইফান, এত কথা বলতে। চলো এখন আমাদের রুমে যাই। হ্যাঁ চলো রাজীব ভাই, তুমি আর আমি মিলে আজকে রোম্যান্স করি। কথা শেষ করে সাইফান কোমর দুলিয়ে মেয়েদের মতো করে রাজীবের বাহু ধরল। আচ্ছা রাজীব ভাই, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কি? সাইফান আচমকা প্রশ্নটা ছুড়ে দিল। রাজীব কেবল মাথা নাড়াল। হুম, আছে, কয়দিন পরে বিয়ে হবে আমাদের। কি বলো রাজীব ভাই, তোমাদের সবার আছে আর আমারই কিছু নেই? ভাই, আমি কি করি, হতাশ হয়ে যাচ্ছি। তারা দুজনে রুমে ঢুকলো। রাজীব দরজাটা বন্ধ করলো, পেছনে ফিরে দেখলো সাইফান এখন খাটের ওপরে শার্ট পাট হয়ে শুয়ে আছে। রাজীব খাটের পাশে বসতে এগোলেই সাইফান হঠাৎ লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ল। রাজীব চমকে একটু ভীত চকিত ভাবে স্থির হয়ে দাঁড়ালো। সাইফান খুশিতে ঝুঁকে এসে রাজীবের হাতটা ধরে পাশে বসলো। তারপর লাজুক ভঙ্গিতে বলল, রাজীব ভাই, তুমি কোনোদিন মানে রাজীব সাইফানের দিকে তাকিয়ে বলল, মানেটা কি? বলো, মানেটা কি? সাইফান একটু লজ্জায় মুচকি হেসে বলল, রাজীব ভাই, তুমি ঠোঁটটা পাউন্স করলো, এটা খেয়েছো? রাজীব তার ভঙ্গি দেখে শব্দ করে হাসতে শুরু করলো। হেসো না তো বাল বলো না। সাইফান আবারও চিড় ধরল। রাজীব কেবলই মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। সাইফান উত্তেজিত হয়ে চিৎকার করলো, ফিলিংস কেমন গো, বলো না। রাজীব শান্তভাবে তাকিয়ে বলল, অমৃত। সাইফান আবারও ছটফট করতে লাগলো, এরকম ফিলিংস আমি কবে পাবো? আমি খেলবো না, আমি বিয়ে করব। অমৃত খেতে চাই আমিও। রাজীব হাসতে হাসতে খাটের ওপরেই শুয়ে পড়লো পেট চেপে ধরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পটি পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। গল্পটির নাম হচ্ছে চোদ্দের চিঠি, লিখেছে আরুরা চৌধুরী আরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।